হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। স্বাগতার সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এখন সময় সকাল 9টার মতন বাজে, আর আজকে লিসবনে আমাদের তৃতীয় দিনের শুরু। আপনাদেরকে আমার আগের পর্বে যে উডেন কটেজটা দেখিয়েছিলাম, যেটাতে আমরা চেক ইন করেছিলাম লিসবনে আসার পর, সেই কটেজটায় 2টো বেডরুম থাকলেও সেটা অনেকটাই ছোট ছিল। রিয়ানেরও খেলাধুলা করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আজকে আমরা সকালবেলায় এই বড় উডেন কটেজটায় শিফট হলাম। আমাদের আগে যে টাকা পে করা ছিল তার সঙ্গে আরও 25 ইউরোর মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় 2300 থেকে 2400 টাকার মতন এক্সট্রা পে করতে হলো, যাতে আমরা এই কটেজটায় আপগ্রেড করতে পারি। আগের কটেজটার তুলনায় এই কটেজটার দেখুন ড্রয়িং রুম এরিয়াটা অনেকটাই কিন্তু বড়। আগেরটায় ডাইনিং টেবিল রাখার পর তারপর আর খুব একটা বেশি স্পেস পাওয়া যাচ্ছিল না, ব্যাগপত্র রেখে হাঁটা চলার জায়গা সেভাবে পাওয়া যাচ্ছিল না। আর এখানে এরকম একটা ছোটোখাটো কিচেনও রয়েছে, তার সঙ্গে মাইক্রোওয়েভ রয়েছে খাবার গরম করে নেওয়ার জন্য, সাথে একটা ছোট ফ্রিজও রয়েছে, আর কিছু কাটলারিও দেয়া রয়েছে। আর এখানে ওয়াশরুম কিন্তু দুটো আলাদা। আগেরটায় যেরকম একসাথেই ছিল একটা ওয়াশরুম, এখানে কমোডের জায়গাটা আলাদা এবং স্নান করার জায়গাটা আলাদা দেওয়া রয়েছে দেখছি। এই কটেজটায় যে মাস্টার বেডরুমটা দেওয়া রয়েছে তার বেডের সাইজটা কিন্তু অনেকটাই বড়, এই দেখুন। আর তার সাথে রুমেতে আলাদা করে সেপারেট হিটারও রয়েছে, একটা মিরারও লাগানো রয়েছে দেওয়ালেতে, আর সাথে দুদিকে দুটো এরকম ওয়ার্ড্রবও রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর আরও একটা সুবিধা হলো এই কটেজটায় টোটাল 3টে বেডরুম রয়েছে। একটা ঘরে ব্যাগপত্র রেখে দিলে বাকি দুটো ঘর কিন্তু অনায়াসে ব্যবহার করা যাচ্ছে। আজকে রাতটাই আমাদের এখানে শেষ রাত। আজকে সারাদিন আমরা ঘুরবো, আর কালকে সকালবেলায় পর্তুগালের যা যা দেখার বাকি রয়েছে আমাদের, সেগুলো ঘুরে তারপর আস্তে আস্তে রওনা দেব বাড়ির দিকে, মানে স্পেনের মালাগা শহরের দিকে। কটেজের বাইরেও এরকম একটা টেবিল রয়েছে, আর তার সাথে কিছু চেয়ার দেয়া রয়েছে। হাতে একটা গরম চায়ের কাপ নিয়ে বা গরম কফির কাপ নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সেই কফি বা চাটা উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগবে। শহরের সমস্ত কোলাহলের থেকে একটু দূরে এই কটেজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আজকে ব্রেকফাস্টে আমাদের কটেজে যে কিচেনটা দেখালাম, সেই কিচেনেই 3 জনের জন্য একটু ব্রেড আর অমলেট বানিয়ে নিয়েছিলাম, আর সেটা খেয়েই বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে আমাদের গন্তব্যস্থল হলো বেরলেঙ্গা আইল্যান্ড, আর ওখানে যেতে আমাদের সময় দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মতন। আমরা গুগলে লোকেশন ফলো করতে করতে যেইখান থেকে বেরলেঙ্গা আইল্যান্ড যাওয়ার ফেরিগুলো ছাড়ে ঠিক সেই লোকেশনটা অবধি গাড়ি করে চলে এলাম। এইবার এখান থেকে কোনো একটা ফেরি বা বোট বা যে কোনো একটা ক্রুজে করে আমাদেরকে ওই আইল্যান্ড অবধি পৌঁছাতে হবে। এখানে পৌঁছানোর পর আমরা দেখলাম বেরলেঙ্গা ট্যুর করার জন্য বেশ কিছু এখানে অফিস বানানো রয়েছে, যেখান থেকে নানা রকম ট্যুর কন্ডাক্ট করা হয়। কিন্তু এখন যেহেতু অফ সিজন, মানে এখন যেহেতু শীতকাল, তাই জন্য ওই অতগুলো অফিসের মধ্যে থেকে মোটে 2টো অফিস খোলা ছিল, যেখান থেকে টিকিট কাটা যাচ্ছে। এখানে এসে দেখলাম এখানে 3 রকমের ট্রিপ বুক করা যাচ্ছে। প্রথমটা হচ্ছে এখান থেকে আপনাকে আইল্যান্ড অবধি পৌঁছে দেবে, তারপর কিছু ঘন্টা পর আইল্যান্ড থেকে আবার এই মেনল্যান্ড পর্তুগালে ফেরত নিয়ে আসবে। দ্বিতীয় ট্রিপটা হলো ওখানে একটা কাসেল রয়েছে, তাই দ্বিতীয় ট্রিপে আপনাকে আইল্যান্ড অবধি নিয়ে যাবে একটা অন্যরকম বোটে করে, আর সেখান থেকে একটা ছোট বোটে করে গাইড নানান রকমের কেভের ভেতর আপনাকে ঘোরাবে, ঘুরিয়ে ওখানে কিছুক্ষণ ফ্রি টাইম দেবে যাতে আপনারা নিজেরা পায়ে হেঁটে আইল্যান্ডটাকে ঘুরতে পারেন। তারপর আবার যথাসময় বড় বোটে করে আপনাকে মেনল্যান্ড পর্তুগালে পৌঁছে দেবে। আর তৃতীয় ধরনটা হলো গাইড পুরোপুরি আপনাকে যখন ফ্রি টাইম থাকবে সেই সময়ও আপনাকে আইল্যান্ডের বিভিন্ন জিনিস ঘোরাতে ঘোরাতে নানান রকম কথা আর ইনফরমেশন দিতে দিতে পুরোটাই আপনাকে গাইড করে ফেরত নিয়ে আসবে। আমরা দ্বিতীয় অপশানটাই নিলাম। আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর নতুন নতুন মজার গল্প দেখতে চট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা এখন যে বোটটায় বসে আছি, এই বোটটা আমাদেরকে মেনল্যান্ড পর্তুগাল থেকে নিয়ে যাচ্ছে আইল্যান্ড অবধি।
আর এই যে দেখুন ওপরেও কিন্তু এরকম একটা ডেক করা রয়েছে। এখানে এই সিঁড়ি দিয়ে উঠেও কিন্তু ওপরের ডেক থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়, কিন্তু যেহেতু খুব ঠান্ডা তাই আর আমরা উঠলাম না। পেছনে এই যে দেখুন মেনল্যান্ড পর্তুগালকে ফেলে আমরা কেমন এগিয়ে চলেছি। আর বেশ 40 থেকে 45 মিনিট সমুদ্র যাত্রা করার পর আমরা চলে এসেছি বেরলেঙ্গা আইল্যান্ডে। আমি আপনাদেরকে আগেই জানালাম যে আমরা দ্বিতীয় অপশানটা নিয়েছি, মানে এই যে বোটটা করে এখন আমরা এলাম, এটা আমাদেরকে এখন আইল্যান্ডে ছেড়ে দেবে। তারপর এর থেকে অপেক্ষাকৃত ছোট আরেকটা বোট আসবে, যেটা আমাদের বিভিন্ন কেভসের মধ্যে দিয়ে ঘোরাবে এবং সেটা কিন্তু গাইডেড ট্যুর থাকবে। এই সামনে যে নীল রঙের বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটা কিন্তু আমাদের সাথেই এসছে। মানে আমরা যে এজেন্সি থেকে টিকিট কাটলাম সেই একই এজেন্সি থেকে অনেক লোকে টিকিট কেটেছিল বলে দুটো আলাদা আলাদা বোট ওরা ওখান থেকে ছেড়েছে। তবে একদিকে ভালোই হয়েছে যে ওই বোটটায় আমাদেরকে দেয়নি, কারণ ওই বোটের সিটিং প্যাটার্নটা একদমই অদ্ভুত ছিল। সিঙ্গেল সিঙ্গেল সিট ছিল, আর সেই সিটগুলো সামনে একটা মেটালিক জিনিস দিয়ে আটকানো ছিল, মানে প্রত্যেককে আলাদা আলাদা বসতে হবে। তাই রিয়ানকেও হয়তো আলাদাই বসতে হতো। যেরকম নিকো পার্কে বা অন্যান্য অ্যামিউজমেন্ট পার্কে বিভিন্ন রাইড থাকে না, ঠিক সেরকম ধরনেরই সিট ছিল, আর পুরোটাই খোলা, তাই হাওয়ার তীব্রতাও কিন্তু খুব বেশি থাকতো। তার বদলে আমরা যে বোটটা এলাম সেই বোটটায় আমরা সবাই কিন্তু একসঙ্গেই পাশাপাশি বসতে পেরেছি। আর যেহেতু চারিদিকে কাভার করা ছিল ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে, সেই জন্য কিন্তু ঠান্ডাও খুব একটা অনুভব হয়নি। আমাদের এই পুরো ট্রিপটার ডিউরেশন হচ্ছে 3.5 ঘন্টা। মানে দুপুর 2টোর সময় আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম, আর ঠিক বিকেল 5:30টার সময় আমাদেরকে আবার মেইনল্যান্ড পর্তুগালে নামিয়ে দেওয়া হবে। আর তার জন্য আমাদের খরচা পড়েছে 102 ইউরোর মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় 9,650 টাকার মতন খরচা পড়েছে আমাদের 3 জনের জন্য। এই দেখুন গুগল ম্যাপসেও কেমন কারেন্ট লোকেশন দেখাচ্ছে, অ্যাটলান্টিক ওশেনের মাঝখানে একদম একটা আইল্যান্ড। এই যে সামনে যে একটা ছোট বোট আসছে দেখতে পাচ্ছেন, এই ছোট বোটে করেই এরপর আমাদের নেক্সট যাত্রা শুরু হবে। তবে এখন যে বোটটা আসছে প্রথমে, তাতে ওই নীল বোটে যারা এসছে তাদেরকে আগে নিয়ে যাওয়া হবে, যেহেতু তাদের লোক সংখ্যা বেশি, এবং এরপর আরেকটা সেম বোট আসবে, তাতে আমরা যেতে পারবো। চারিদিকে এখানে কি কি আছে, ঘরবাড়ি কেমন বা লোকজন থাকে কিনা তাও জানি না। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা ক্লোজ। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা দেখছি ক্লোজড। এখানে ওয়াশরুম রয়েছে, স্নিগ্ধ আর রিয়ান গেল। বাহ, এখান থেকে তো ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্যটা। এই যে আগের বোটটা যেটা ছাড়লো সেটাই ফাঁকাটা দিয়েই ঢুকছে, তার মানে আমাদের বোটটাকে ওইখান দিয়েই নিয়ে যাবে। যতক্ষণ না আমাদের ছোট বোটটা আসছে ততক্ষণ আমরা পায়ে হেঁটে এই আইল্যান্ডের ওপরের যে ঘরবাড়ি বা অন্যান্য জায়গা রয়েছে সেগুলো একটু এক্সপ্লোর করছি। রিয়ান তো খুবই বোর হয়ে যাচ্ছে, আর এই পাঁচিলটার ওপর উঠে বারবার পায়চারি করছে, আর খালি জিজ্ঞেস করছে, মাম্মা সবাই তো চলে গেল, আমাদের ছোট বোটটা কখন আসবে? আর ভালো লাগছে না, সময় কাটছে না। আসলে বাচ্চা মানুষ তো, এই নিচে এসে একটা করে পাথর কুড়াচ্ছে আর জলের মধ্যে ছুঁড়ে মারছে। এখানে একটা সি গালও দেখছি কেমন দুলে দুলে পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছে আমাদের সামনে। যাই হোক, আমাদের ছোট বোটটা চলে এসছে। এবারে এই ছোট বোটটা করেই আমরা জলপথে কেভের ভিতরগুলোতে ঘুরে ঘুরে দেখব। এই ছোট বোটটায় কিন্তু আমাদের প্রত্যেককেই লাইফ জ্যাকেট দেওয়া হলো। যেহেতু এটা নিচু বোট, সেই জন্য এখানে সকলকে, এমনকি বাচ্চাদেরও লাইফ জ্যাকেট পরাটা কিন্তু বাধ্যতামূলক। প্রায় 1,500 মিটার লম্বা, 800 মিটার চওড়া এই বেরলেঙ্গা আইল্যান্ডের হাইট হচ্ছে 85 মিটারের মতন। মেইনল্যান্ড পর্তুগাল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই আইল্যান্ডটা কিন্তু পুরোটাই পিঙ্ক গ্রানাইট দিয়ে তৈরি।
যার জন্য এর রংটাও কিন্তু একটু অদ্ভুত রকমের, মানে মধুর যেরকম রং হয় হানির, সেই রকম কালারের কিন্তু এর রংটা এখন হয়ে গেছে। এই যে সামনে যে টানেলটা দেখতে পাচ্ছেন, তার ওপরটা কেমন সাদা হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে এই পিঙ্ক গ্রানাইটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পোরাস, মানে এর মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যার মধ্যে দিয়ে এটা সমুদ্রের জলটাকে শুষে নেয়। আর সমুদ্রের জলে যে লবণটা থাকে সেটা ওপরে ডিপোজিট হয়ে এটা সাদা রং হয়ে যায়। Berlenga, Brittany and Newfoundland, north of Canada, Terranova. আমাদের গাইড আমাদেরকে জানালো যে এই পুরো আইল্যান্ডটাই তৈরি হয়েছে সমুদ্রের তলায় থাকা পৃথিবীর টেকটনিক প্লেটসের মুভমেন্টের জন্য। আর এখন যে কেভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই কেভটারও নাকি প্রথমের দিকে কোনো অস্তিত্ব ছিল না। কালক্রমে পৃথিবীর টেকটনিক প্লেটসের মুভমেন্টের জন্যই পাহাড়ের পাথরের মাঝখানে চির খেয়ে এইরকম কেভের তৈরি হয়েছে। সামনে দেখুন, কেভের ফাঁকা দিয়ে সূর্যের আলো ঢুকে পুরো পরিবেশটাকে কেমন যেন মায়াবী করে তুলেছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, তাই না? সামনে যে ফাঁকা অংশটা রয়েছে যেখান দিয়ে সানলাইট ঢুকছে, সেই জায়গায় যে শব্দটা হতো, সেই শব্দটা শুনে এখানকার ফিশারম্যানরা, মানে যারা জেলে ছিল, তারা ওটাকে ওয়েদার ফোরকাস্ট হিসেবে ব্যবহার করত। সেখান থেকে কতটা জোরে তীব্র শব্দ আসছে সেটা শুনে তারা বুঝতে পারতো তাদের মাছ ধরতে যাওয়াটা ঠিক হবে কিনা, বা সমুদ্রের জলে ঢেউয়ের পরিমাণ কতটা হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, পৃথিবীর সমস্ত মহাসাগরের মধ্যে আটলান্টিক মহাসাগর কিন্তু সবথেকে বেশি অশান্ত এবং বিপজ্জনক। আর সেই জন্যই এই আইল্যান্ডের পশ্চিম অংশটা কিন্তু একেবারেই জেলেরা অ্যাক্সেস করতে পারতো না। তাই এই অংশটায় ওয়েদার বুঝে সেই মতন তারা মাছ ধরতে নামতো। এই যে সামনে দেখুন, পাহাড়ের গায়ে কেমন একটা বড় আর্চ মতন তৈরি হয়েছে। এটা কিন্তু ম্যানমেড নয়, এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। আর এখানে যারা মাছ ধরতে আসতো, সেই সমস্ত জেলেরা তাদের কল্পনাপ্রসূত এই জায়গাটাকে একটা সেক্রেট প্লেস বা হোলি জায়গা হিসেবে মানত, এবং তাদের বিশ্বাস ছিল এখানে থাকা অদৃশ্য শক্তি তাদেরকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। এই যে সামনে দেখুন, পাহাড়ের পাথরের নিচের দিকে কিছু ছোট ছোট টানেল দেখা যাচ্ছে। এই সমস্ত টানেলগুলো কিন্তু শুধুমাত্র লো টাইডের সময়, অর্থাৎ ভাটার সময়ই অ্যাক্সেস করা যায়। যখন এখানে ভাটা হয়, সমুদ্রের জলের লেভেল কিছুটা নিচে নেমে যায়, সেই সময় কায়াকের মাধ্যমে বা সাঁতার কেটে এই টানেলগুলোর মধ্যে দিয়ে আইল্যান্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়। তখনকার দিনের জেলেরা ভাটার সময় এই টানেলের মধ্যে দিয়ে আইল্যান্ডে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করত। আমরা এই যে এতটা পথ বোটে করে কাটালাম, আমাদের বোট কিন্তু সমুদ্রের ঢেউতে বেশ ভালো রকমের দুলছিল। কিন্তু আমাদের গাইড বলল আজকে নাকি সমুদ্র অনেক কাম, মানে শান্ত। অন্য সময় নাকি সমুদ্রের জল একদম উথাল পাথাল হয়, তখন নাকি বিশাল বড় বড় ঢেউ থাকে এই সমুদ্রে। এই যে সামনে যে বিশাল বড় রক ফরমেশনটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে পেদ্রা দো এলেফান্তে। এই বিশাল বড় লাইমস্টোনের পাথরটা বহু বছর ধরে তীব্র হাওয়ার দাপটে আর জলের জন্য ক্ষয় হয়ে হয়ে ন্যাচারালভাবেই এরকম হাতির মুখের শেপে তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন কোনো হাতির চোখ, পা এবং সুর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই যে সামনেই কিন্তু এই আইল্যান্ডে যে দুর্গটা রয়েছে, সেই দুর্গটা দেখা যাচ্ছে। আমাদের যে গাইড ছিল সে আমাদেরকে বলল যে আজ বিভিন্ন মেনটেনেন্সের জন্যে দেরি হয়ে গেছে বলে এই দুর্গটা এতক্ষণে বন্ধ হয়ে গেছে। তাই আপনারা যারা এই আইল্যান্ডে নামতে চান তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। আপনারা এই আইল্যান্ডের একটা প্রান্ত থেকে পায়ে হেঁটে ক্রস করে আরেকটা প্রান্তে, মানে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেইখানে চলে আসবেন 1 ঘন্টার মধ্যে। আর যারা নামতে চান না তাদেরকে আমি বোটে করে আবার নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা ছোট বোটে যাত্রা শুরু করেছিলাম সেই পয়েন্টে ছেড়ে দেব, এবং 1 ঘন্টা পর বড় বোট এসে আপনাদেরকে নিয়ে যাবে। তা আমরা ঠিক করলাম এসছি যখন, তখন পায়ে হেঁটে এই পুরো আইল্যান্ডটাই একবার এক্সপ্লোর করে নেই। তাই আমরা এবং আমাদের সাথে আরও বেশ কিছু ফ্যামিলি কিন্তু এখানে নেমে গেল এই আইল্যান্ডটা পায়ে হেঁটে এক্সপ্লোর করবে বলে। সরু রাস্তাটা,
তারপর ওই যে দূরে ওই সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে যেতে হবে ওপর দিকে। কিন্তু মুশকিল হলো আমরা জানতাম না বা ভাবতেও পারিনি যে এই যাওয়ার রাস্তাটা এতটা বেশি অ্যাডভেঞ্চারাস বা রোমাঞ্চকর হবে। আমাদের জন্য ঠিক আছে, আমরা বড়রাও তো বেশ ভয়ই পাচ্ছিলাম, কারণ সমুদ্রের একদম মাঝখান দিয়ে এতটুকু সরু রাস্তায় ব্যালেন্স করে যেতে হবে। এদিক ওদিক তাকালেই কিন্তু মাথা ঘুরে জলে পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই ভাবছিলাম রিয়ান পারবে কিনা এই সরু রাস্তা দিয়ে যেতে। সামনের দিকে তাকাও রিয়ান, ধারে তাকাবে না, দুদিকে খুব আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটো, ডান দিক বাদিক কোনো দিকে তাকাবে না। কি সাংঘাতিক ভয় ভয়ে যে সমুদ্রের মাঝখানের ওই সরু রাস্তাটা আমরা পার করলাম তা সত্যিই বলে বোঝাতে পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি সামনে হাঁটছিলাম, রিয়ানকে মাঝখানে রেখে স্নিগ্ধ পেছনে হাঁটছিল। রিয়ানকে হাত ধরে যে দুজনে মিলে পাশাপাশি হেঁটে যাব সেটাও সম্ভব হচ্ছিল না। তাই খুব মনের মধ্যে ভয় ছিল যে কিছু যেন না হয়, জলের মধ্যে যদি পড়ে যেতাম তাহলে যে কি হতো সেটা ভেবেও এখন গা হাত পা শিউরে উঠছে। সিঁড়িগুলো খুবই সরু আর খাড়া খাড়া সিঁড়ি। বাবা, ওদের জন্য তো খুব কঠিন হবে গো। আবার ছবিও তুলছে পিঠে বাচ্চা নিয়ে বউয়ের। এই যে সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা আমাদের সঙ্গে একই বোটেই এসছিলেন, একটা ফ্যামিলি। তাদের সাথে খুব ছোট একটা বাচ্চা ছিল যে হয়তো খুব ভালো হাঁটতেও পারে না, হয়তো খুব সম্ভবত 1-1.5 বছর বয়স হবে বাচ্চাটার। সেই বাচ্চাটাকে তার বাবা পিঠে নিয়ে এই পুরো ট্রেকিংটা করলো। আর আমার তো দেখেই ভয় লাগছিল যে আমরা একা হাঁটতেই এত সমস্যা হচ্ছে, সাথে বাচ্চাটাকে ওইভাবে পিঠে নিয়ে এই সরু রাস্তায় যে ওরা কীভাবে ম্যানেজ করছে সেটা ভেবেই যেন আতঙ্ক লাগছিল। এখনও অনেকটা পথ যেতে হবে, পুরো আইল্যান্ডটাকে ক্রস করে তারপর আইল্যান্ডের পুরো অন্য একটা দিকে আমাদের বোট ছাড়বে। এখনও এত সিঁড়ি চড়তে হবে। আইল্যান্ডে আমাদের হাইক করাকালীন এই দেখলাম রাস্তার দুধারে কি সুন্দর ছোট ছোট ফুল একেবারে ভর্তি হয়ে রয়েছে। ঘাসের মধ্যে রং বেরঙের এই ফুলগুলো দেখতে দেখতে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছিল, ক্লান্তিটা অতটা অনুভব হচ্ছিল না। পর্তুগিজরা মেনল্যান্ড পর্তুগাল থেকে এতটা দূরে এই আইল্যান্ডের মধ্যে এই যে সামনে ছোট কাসেলটা দেখলেন, এই কাসেলটা বানিয়েছিল সাধারণত নজরদারি করার জন্য। তাদের দেশেতে কোনো রকম পাইরেটস বা জলপথে কোনো দস্যু এসে আক্রমণ করছে কিনা তার পাহারাদারি করার জন্য তারা এই আইল্যান্ডটাকে বানিয়েছিল। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, একদম নিচে বোট থেকে নেমে এই এতখানি পথ কিন্তু আমরা ট্রেকিং করে উঠলাম। এখনও বেশ খানিকটা পথ আমাদের সিঁড়ি দিয়েই উঠতে হবে, তারপর গিয়ে আমরা ফ্ল্যাট সারফেস বা রাস্তা পাবো হাঁটার মতন। বেশ খানিকটা পথ আস্তে আস্তে এই ফাইনালি আমরা লাইট হাউসের কাছাকাছি চলে এসেছি। এখানে এরকম সাইনবোর্ড রয়েছে। এখন আমরা অর্ধেকও যেতে পারিনি। এখন রাস্তাটা বেশ খানিকটা সমতল, অতটা সিঁড়ি চড়ার মতন ব্যাপার নেই। দেখা যাক সামনের রাস্তাটা কীরকম থাকে। স্নিগ্ধ বলল নিচের দিকে তাকিয়ে হাঁটতে, উঁচু নিচু পাথর রয়েছে, হোঁচট খাওয়ার খুব চান্স হাই। সামনে দেখছি সোলার প্যানেল লাগানো রয়েছে, খুব সম্ভবত এখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আমরা এখন ওয়াচ টাওয়ারে খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে খুব ভালোভাবে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে।
এখনো অনেকটা পথ আমাদের যেতে হবে। এই যে এখান থেকে সোলার প্যানেলগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। অল্প সংখ্যক কিছু বাড়িঘর রয়েছে এখানে, খুব সম্ভবত ওগুলো রেস্টুরেন্ট বেশি, মানুষের হয়তো আবাস নেই এখানে। এই জায়গাটা হচ্ছে যেখানে আমরা প্রথমে ওয়েট করলাম আমাদের বোট আসার আগে, ছোট বোটটা আসার আগে, এটা সেই জায়গাটায় উপর থেকে দেখা যাচ্ছে। আর ওই দূরে লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই পুরো রাস্তাটা। এই এখন এতখানি পথ আমাদের নামতে হবে, নেমে তারপর আমরা আমাদের যেখানে বোট আমাদের প্রথমে নামিয়ে দিয়েছিল বড় বোটটা, সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো। এখানে কোনো বাড়িঘর কিন্তু দেখা যাচ্ছে না। পরে আমরা আমাদের গাইডের থেকে জানতে পারলাম এই আইল্যান্ডে কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী কোনো বসবাস নেই, কোনো মানুষ এখানে থাকে না, তাই কোনো ঘরবাড়ি এখানে দেখা যাচ্ছে না। যে বিল্ডিংগুলো ছোটোখাটো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবকটাই রেস্টুরেন্ট। যখন সামারের সময় প্রচুর লোকজন এখানে আসে সেই সময় এই রেস্টুরেন্টগুলো অপারেশনাল বা ওপেন থাকে। আপনাদেরকে আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য দেই। এই পুরো আইল্যান্ডটা কিন্তু ডিকার্বনাইজেশন করা হয়েছে, মানে এই আইল্যান্ডের সমস্ত বিদ্যুৎ সরবরাহ কিন্তু এই সোলার প্যানেলগুলোর মাধ্যমে করা হয়। আগে যখন এই সোলার প্যানেলগুলো ছিল না তখন প্রায় 15,000 লিটার ডিজেল প্রতি বছর বোটের মাধ্যমে এই আইল্যান্ডে ট্রান্সপোর্ট করা হতো বিদ্যুৎ সরবরাহের জন্য। এখন কিন্তু একদম পুরোপুরি এটা ডিকার্বনাইজড করা হয়েছে। কিছুটা যেতে যেতে এরকম একটা দৃশ্য চোখে পড়লো, তাই একটু দাঁড়িয়ে গেলাম। প্রকৃতি এখানে এত সুন্দর, মনে হচ্ছে আরও বেশ কিছু ঘন্টা কাটাতে পারলে খুব ভালো লাগতো। আর 15 মিনিটে আমাদের বোট ছেড়ে দেবে, তাই তাড়াতাড়ি নামতে হবে। এখনো এতটা পথ বাকি। ফাইনালি আমরা আমাদের যেখান থেকে বোট ছাড়বে সেই স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছি। এখনো বোট আসেনি আমাদের। আজকে সারা দিনে যে অদ্ভুত রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের আমরা 3 জন সাক্ষী হলাম, তা যেন সারা জীবন আমাদের কাছে এক সম্পদ হয়ে থাকবে। আজকের এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর গল্প দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আগামীকাল আমরা পর্তুগাল ছেড়ে রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে স্পেনের মালাগা শহরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে থাকবে নানান রকমের অভিজ্ঞতা। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের সকলের সাথে এক নতুন অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।